আমাদের যে হেলথ কর্মী কালকে ওনার নিধন হয়েছে মানিকলাল দাস, তার জন্য বলবো একবার 1 মিনিটের নীরবতা পালন করার জন্য, ওনার আত্মার শান্তির জন্য। স্টার্ট। ओम शांति, ओम शांति, ओम शांति। রাজনগরে এই পিএসসি সেন্টার যেটা 10 বেড থেকে 30 বেডে রূপান্তর করা হয়েছে, সেই পিএসসি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আজকের কার্যক্রমের সভাপতি শ্রীমতী কাকুলি দাস মহোদয়া, सभाधिपति साउथ जिला परिषद, मंच उपस्थित राजनगर विधानसभा सम्मानीय विधायक सुधन दास महोदय, विधायक बिलुनिया अरुण चंद्र भौमिक महोदय, विधायक साबरूम श्री शंकर राय महोदय, श्री तपन देवनाथ चेयरपर्सन राजनगर पंचायत समिति, श्री JK सिन्हा प्रिंसिपल सेक्रेटरी हेल्थ एंड फैमिली वेलफेयर, डॉक्टर राधादेव बोगना डायरेक्टर फैमिली वेलफेयर एंड PM डिपार्टमेंट, श्री देवप्रिय वर्धन डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, कुलवंत सिंह SP साउथ, और एखाने बड़ो मात्रा उपस्थित मायेरा बोनेरा स्कूलेर छात्र छात्री भाई बोनेरा सुधीजन आमार गुरुजन मीडिया बंधुरा आमी प्रथमेई साउथबासी के तार जोन्नो नमन करते चाই दो हाथ तुले, कारण साउथ ओई भूमि जे भूमिर मानुष बुद्धिमान, श्रद्धावान, शक्तिमान, परिश्रमी एवं विद्वान। आज के এই ভূমিতে আমি এই জনসমাজকে আমার বিনম্র প্রণাম জানাই। বন্ধুরা, আমার যখন জন্ম হয়েছিল তখন আমি অবিভক্ত সাউথেরই ছিলাম, এখন গোমতী ডিস্ট্রিক্ট হয়ে গেছে। সাউথ আপনাদের কাছে চলে এসেছে। বন্ধুরা, ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, সে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, এগ্রিকালচারাল গ্রোথ হোক,
হেলথের কাঠামো হোক আর প্রাইমারি সেক্টরগুলো, কিন্তু সাউথে কি তেমন ভাবে উন্নয়ন হয়েছে? আগরতলাতে যে উন্নয়নটা হচ্ছে, পশ্চিমে যেটা উন্নয়ন হয়েছে, কেন সাউথের বাসী বুদ্ধিমান হয়ে, সাউথের বাসী পরিশ্রমী, সাউথের বাসী বিদ্বান, কেন সাউথে সেইভাবে উন্নয়ন হলো না? তার কারণ কি? আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর থেকে আমার মনে সেই ব্যথাটা ছিল যে সাউথের মানুষ এত পরিশ্রমী, এত মেহনতি, এত বিদ্বান, কালচারাল সাইডেও সাউথ এক নিজের ভূমিকা দাঁড়িয়ে আছে, তো সাউথকে উন্নয়ন কেন করা হচ্ছে না, সাজানো কেন হচ্ছে না? তখন থেকে সরকার কাজ করা শুরু করেছে। আজকে সাউথে ত্রিপুরা অন্নদাতার রূপে দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধু, শুধু ত্রিপুরা নয়, আপনারা লোয়ার আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, মেঘালয়ের লোয়ার মেঘালয়, তার দুয়ার হচ্ছে এই সাউথ, সাবরুমের মৈত্রী সেতু। ইকোনমিক্যাল হাব, অন্নদাতা হবেন আপনারা। প্রায় 50% নর্থ ইস্টে, প্রায় 50% নর্থ ইস্টে। আজকে সাউথে কি হচ্ছে? লজিস্টিক হাব হচ্ছে সাউথে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে। কোথায় হচ্ছে? সাবরুমে লজিস্টিক হাব হচ্ছে। কত কোটি টাকা খরচা করে? 84.38 কোটি টাকা। আর টোটাল কস্ট অফ প্রজেক্ট 118 কোটি 47 লক্ষ টাকা। কোনদিন কল্পনা করেছিল সাউথবাসী যে সাউথে লজিস্টিক হাব হবে, গুডস আসা, এক্সপোর্ট ইম্পোর্টের সামান আসা উঠানামা করবে? সাউথের পাশে কোনোদিন ভেবেছিল যে চিটাগাং বন্দরগাহ খুলে যাবে, হলদিয়া থেকে আমাদেরকে জিনিসপত্র আনতে হবে না, মাত্র 70 কিলোমিটার দূরে চিটাগাং বন্দরগাহ, ও সমস্ত নর্থ ইস্ট এই সাউথের উপর দিয়ে সমস্ত কিছু নিয়ে যাবে? কোনোদিন কল্পনা করেছিল আজ থেকে 3 বছর আগে কোনোদিন সাউথবাসী যে আমাদের এখানে লজিস্টিক হাব হবে? লজিস্টিক হাবের গল্প শুনেছি, হয়তোবা কোনো জায়গাতে দেখেছি, কিন্তু ত্রিপুরাতে লজিস্টিক হাব হবে। আর সেই লজিস্টিক হাব কোথায় হবে? সেটাও সাউথ হবে, সাবরুমে হবে। সেটা পরিবর্তন নয়, সেটা পরিবর্তন নয়। তার সঙ্গে সঙ্গে এই লজিস্টিক হাবের মাধ্যমে কত রোজগার হবে অনুমান আছে আপনাদের? আমি একবার বিরুলিয়াতে দুর্গাপূজার সময় করেছিলাম, এবার নয়, তার আগের বার সন্ধ্যার নাগাদ একটা কার্যক্রম ছিল দুর্গাপূজা, যে আজ সাউথবাসীকে রোজগারের জন্য পশ্চিমে যেতে হয়, পূর্বে যেতে হয়, অন্য জায়গাতে, অন্য রাজ্যে যেতে হয়। কিন্তু এক সময় চলে আসছে এই লজিস্টিক হাবের কারণে 10 থেকে 12 হাজার লোকের রোজগার হবে এখানে। 10 থেকে 12 হাজার লোকের, 10 থেকে 12 হাজার রোজগার হবে। আর তার আশপাশে আর কি কি হবে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, ইন্টিগ্রেটেড চেকপোস্ট গত 3 দিন আগে, তার জন্য কত টাকা স্যাংশন হয়েছে? ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য 97 কোটি 60 লক্ষ টাকা, মানে প্রায় 100 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট হবে সাবরুমে। কেউ কল্পনা করেছিল সাবরুমবাসী যে সাবরুমের কোনো উন্নয়ন নেই? সাবরুমের যখন চেহারা, শহরের চেহারা দেখতে প্রথমবার যখন আমি সাবরুমে এসেছি, তো সাবরুম পৌঁছানোর পর আমি বলছি কার্যক্রম হবে সাবরুম শহরে, তো কোথায়? বলছি এটাই সাবরুম শহর, বাজারের চেয়ে কিছু, কোনো উন্নয়ন নেই। আজকে সাবরুমে আইসিপি তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, প্রায় 100 কোটি টাকা খরচা করে। আর তাতে ইনভেস্টমেন্ট কত হবে, তার ব্যবসা কত হবে এক্সপোর্ট ইম্পোর্টে?
বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে এবং নর্থ ইস্টের রাজ্যগুলির সঙ্গে কমসে কম আনুমানিক 2000 কোটি টাকার বিজনেস হবে সেখানে। 2000 কোটি টাকার বিজনেস। আরে 20 কোটি টাকার বিজনেসের কথা কোনোদিন কল্পনা করেনি সাউথবাসী। আজকে 2000 কোটি টাকার বিজনেসের আনুমানিক লাগত হবে এখানে। 2000 কোটি টাকা বন্ধুরা। বন্ধুরা, তার কারণে আমাদের এখানে গ্যাস বেস প্রকল্প, রাবার বেস প্রকল্প, টেক্সটাইল প্রকল্প, এই ইন্ডাস্ট্রিগুলো এখানে গড়ে উঠবে। SEZ স্পেশাল ইকোনমিক জোন কত টাকা খরচা করে? 60.57 করোড়, মানে 61 কোটি টাকা খরচা করে এখানে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে সাউথে। একই জায়গাতে স্পেশাল ইকোনমিক জোন। নর্থ ইস্টের ছোট রাজ্যগুলি স্পেশাল ইকোনমিক জোনের নাম শুনেছে, কিন্তু কোথাও গড়ে ওঠেনি। নরেন্দ্র ভাই মোদী স্পেশাল ইকোনমিক জোন কোথায় দিয়েছে? সাউথ দিয়েছে। কত কোটি টাকা খরচা করে? 61 কোটি টাকা খরচা করে। আর স্পেশাল ইকোনমিক জোন, তাতে কত রোজগার হবে? তার মধ্যে ইন্ডাস্ট্রি যখন লাগবে, রাবার বেস ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো যখন লাগবে তখন তার আশপাশে 20 কিলোমিটার পর্যন্ত, সাবরুমের আশপাশের 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত আনুমানিক 2 লাখ লোকের রোজগার আসবে। 2 লাখ লোকের রোজগার আসবে। 1000 নয়, 2000 নয়, 2 লাখ লোকের রোজগার আসবে বন্ধু। যে সাউথকে এক সময় পিছে ঠেলা দেওয়া হয়েছিল, আজকে নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর যেভাবে মৈত্রী সেতু তৈরি হয়ে যাচ্ছে, ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ আমাদের চিটাগাং বন্দরগাঁও হয়ে যাবে। আর আমরা শুধু যোগাযোগের জন্য রাখিনি, আমরা বিজনেস হাব বানিয়ে নিচ্ছি। নর্থ ইস্ট নয়, পুরো সাউথ, এই যে দক্ষিণ উত্তর পূর্ব এশিয়ার করিডোর হয়ে যাচ্ছে এই সাউথ বন্ধু। আমি আপনাদেরকে এমনিতে নমন করে নিই, আমি নমন করেছি আপনাদের পরিশ্রমের, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের মানসিকতা, আপনাদের বিদ্যার আমি নমস্কার করেছি বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে ফেনী ব্রিজ, যেটা 82,57,00,000 টাকা, প্রায় 83 কোটি টাকা খরচা করে মৈত্রী সেতু তৈরি করা হচ্ছে। 83 কোটি টাকা কেন্দ্র সরকারের মাধ্যমে NHIDCL তৈরি করছে। তার আয়তন কত? 412 মিটার। আর পুরো ব্রিজের অ্যাপ্রোচ রোড সহ 1.88 কিলোমিটার, প্রায় 1.2 কিলোমিটার বন্ধু সাউথে তৈরি হচ্ছে। আর এই মৈত্রী সেতু, এই মৈত্রী সেতু ট্যুরিজমের জন্য এক মাইলস্টোন হবে। কারণ কি, ভারত সঙ্গে বিদেশের একটা নদী পার হলেই সম্পর্ক হয়ে যায়। আর সেই সেতুতে দাঁড়িয়ে তো সেলফি তোলার জন্য মানুষ আসবে সাবরুমে, সাউথে সেলফি তোলার জন্য আসবে। মৈত্রী সেতুতে দাঁড়িয়ে আপনারা ভাগ্যবান, আজকে সেই দিশাতে সাউথ চলে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা, জুলাইবাড়ি বিলুনিয়া রোড, NHIDCL এর কোন রোড? NH 108A, 21.41 কিলোমিটার, মানে 22 কিলোমিটারের রোড জুলাইবাড়ি থেকে বিলুনিয়া স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। কত কোটি টাকার? 201.99 কোটি টাকা। 201.99 টাকা, মানে প্রায় 202 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা। কিছুদিন আগে এক পত্রিকা দেখেছি, আমার পত্রিকার বন্ধুরা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো বিষয় জরুর আপনারা তুলে ধরুন, আমার জন্য সুবিধা হয়।
আমি আপনাদেরকে পড়ি, আপনাদেরকে জানি, জেনে কাজ করতে চাই। কিন্তু কোনো বিষয় লেখার সময় সরকার কি করছে এটার উপরে একবার সরকারি তন্ত্রকে বা অফিসারকে জিজ্ঞাসা করা, বলে আমি তো এই বিষয়ে লিখব, আমার কাছে এই তথ্য আছে, সরকার এই বিষয়ে কি করছে, তখন মানুষের কাছে সঠিক বিষয়টা চলে যাবে। একতরফা শুনে একতরফা দেখে আপনি লিখবেন, সরকার কি করছে সেটা আপনার জানা উচিত। এটা মানুষের জন্য এবং আমাদের জন্য সুবিধা হবে। কিছুদিন আগে এক পত্রিকা উঠেছে যে মৈত্রী পার্কের জঙ্গল হয়ে গেছে, কেউ দেখাশোনার নেই। বন্ধুরা, মৈত্রী পার্কে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে 5.79 করোড় মানে 5,79,00,000 টাকা ইস্যু করে দেওয়া হয়েছে। কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। তাহলে আমি আমার সেই পত্রিকার বন্ধুকে বলবো, এটা তো আর একদিনে টেন্ডার তৈরি হয়নি, ডিপিআর একদিনে তৈরি হয়নি, স্যাংশন একদিনে তৈরি হয়নি, তার তো প্রসেসিং চলছিল। তাহলে তো এটা জানা উচিত ছিল। এটা তো কমসে কম 6 মাস যাবৎ প্রসেসিং চলছে, তো সেই বিষয়টা লেখা উচিত ছিল। লিখছে জঙ্গল হয়ে গেছে, আরে জঙ্গল নয়, তাকে স্বর্গ বানার জন্য 6.25 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে, আর আগামী 1 সপ্তাহের মধ্যে তার কাজ শুরু হয়ে যাবে। সেই দিশাতে সাউথ যাচ্ছে বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে আমাদের অবংশরা ইকো পার্ক, তার জন্য 7 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে। 7 কোটি টাকা স্যাংশন। বন্ধু, এই সবগুলি প্রজেক্টে যদি আমি একসঙ্গে করি তো এই 2.5-3 বছরের মধ্যে এই 6টি প্রজেক্টে টোটাল 573.99 লক্ষ কোটি টাকা, মানে 574 কোটি টাকা এই সাউথের মধ্যে এক জায়গায় ইনভেস্ট করা হয়েছে। বন্ধু, সাউথের দিশা লাইফলাইন হয়ে যাবে বন্ধু। সাউথ সেই দিশাতে চলছে। তার সঙ্গে সঙ্গে যদি আমি মনরেগার কাজেতে যাই, অ্যাভারেজ পার্সেন্টেজ জেনারেট ফাইন্যান্সিয়াল ইয়ার যে হবে রাজনগর ব্লকে 60 ম্যান্ডেট হবে। আগে কত হতো? হাইয়েস্ট 35 ম্যান্ডেট, 60 ম্যান্ডেট হবে। তার সঙ্গে সঙ্গে যে অল ওয়েদার রোড, এখানে রোড, কালভার্ট এবং অন্যান্য যে কনস্ট্রাকশন হয়েছে, যে আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে 19.63 লক্ষ টাকার, মানে প্রায় 20 কোটি টাকার কাজ হয়েছে মনরেগা এবং আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে। ব্রিক্স রোড, তারপরে পাক্কা রোড, তারপরে কালভার্ট, তার মধ্যে 20 কোটি টাকা এই সরকার খরচা করেছে। লাইভলিহুড সাপোর্ট দেওয়ার জন্য মনরেগার মাধ্যমে 6.6 কোটি 3 লক্ষ টাকা এখানে খরচা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 3,961 হাউস 2019-20 স্যাংশন করা হয়েছে। তার মধ্যে সাউথে 2,897টি ঘর কমপ্লিট হয়ে গেছে। বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট বিএডিপি, তার মধ্যে 20 কোটি টাকা খরচা করে এই 3 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 1 কোটি 20 লক্ষ টাকা খরচা করে ট্রেনিং দেওয়া হয়েছে সাউথবাসীকে, এবং তাতে 794 জন বেনিফিশিয়ারি হয়েছে। আমি বিলুনিয়ার এমএলএ কেও বলবো যে বিসিনগর 30 একর জমিন বিলুনিয়া কনস্ট্রাকশনের জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লেক্স সাউথ ত্রিপুরার জন্য 30 একর জমিন চিহ্নিত করা হয়েছে, যেটা আপনার বহুদিনের দাবি ছিল যে এক জায়গায় বিলুনিয়ার সমস্ত অফিসগুলো নিয়ে আসা। আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলছে। 30 একর জমিন আমরা চিহ্নিত করে নিয়েছি। সাউথে বিলুনিয়াতে এক জায়গাতে চলে আসলে সেটা রাজনগরের লাভ হবে, ঋষ্যমগরের লাভ হবে, সাব্রহ্মের লাভ হবে, শান্তির বাজার, জোলাইবাড়ির
সবটারই লাভ হবে বন্ধুরা। সেই দিশাতে সরকার কাজ করছে এবং যে ব্লক বিল্ডিং বিসিনগর আরডি ব্লক তারও কাজ শুরু হয়ে গেছে। আন্ডার রুরবান প্রকল্প ঋষ্যমুখে আমরা বড় মাত্রায় কাজ করেছি। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, তাতে সাউথে ৩৫৫৪টি যে এসএইচজি গ্রুপ আছে তাকে ৩১.৮৬ কোটি টাকা, মানে প্রায় ৩২ কোটি টাকা সেই আমাদের এসএইচজি বোনেদের জন্য এই সরকার স্যাংশন করেছে। আর এই টাকা ১৯০২টি এসএইচজি গ্রুপের মধ্যে গেছে। ব্যাংক লোন এই এসএইচজি গ্রুপকে ৪৯.৯৭ লক্ষ টাকা, মানে ৫০ কোটি টাকা ৩৩০৭ এসএইচজি গ্রুপকে ব্যাংক লোন দেওয়া হয়েছে। বন্ধুরা এই ডেটাগুলি আমি তার জন্য তুলে ধরেছি, সাউথ এক সময় এক সাইডে ছিল, সাউথকে দেখার জন্য কেউ নেই। আজকে নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর সাউথের সমস্তটি কাজ শুরু হয়ে গেছে। 2টি হাই সেকেন্ডারি স্কুল সাউথে টিবিএসসি থেকে সিবিএসসি তে কনভার্ট করা হয়েছে, সিবিএসসি সিলেবাস। 8টি নতুন ইংলিশ মিডিয়াম স্কুল এই সরকার আসার পর সাউথে দেওয়া হয়েছে। 11টি প্রি প্রাইমারি স্কুল খোলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে নবোদয় বিদ্যালয় যে নতুন বিল্ডিং 25 একর জমিনের মধ্যে 41.75 লক্ষ টাকা, মানে 41.75 লক্ষ টাকা, মানে প্রায় 42 কোটি টাকা খরচা করে কেন্দ্র সরকার তার ব্যবস্থা করেছে। একলব্য বিদ্যালয়, তার জন্য 64 কোটি টাকা কেন্দ্র সরকার সাউথবাসীকে দিয়েছে এবং সেটা সাবরুমে। বন্ধুরা আজকে আমি এই ডেটাগুলি আপনাদের সামনে কেন তুলে ধরলাম? আমার নজওয়ান ছেলে মেয়েরা যারা গার্জিয়ান আছেন তারা ভাবছেন যে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার ছেলে রোজগার কোথায় করবে, আমার ছেলের ঘর কোথায় তৈরি হবে, সরকার কিভাবে প্ল্যানিং করছে, কিভাবে সাউথকে ডেভেলপমেন্ট করবে। বন্ধুরা এই ডেটাগুলি আমার তার জন্য বলতে হয়েছে, সাউথে এই কাজগুলি চলছে। এই সমস্ত কাজগুলি যখন আগামী 2 বছর বা 2.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সাউথ এক নতুন দিশায় চলবে, চাই এডুকেশনে হোক, চাই হেলথে হোক, আর চাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক, মনরেগার কাজ হোক, আর এডুকেশন হোক। প্রত্যেকটা জায়গায় এই সরকার সাউথবাসীর জন্য কাজ করছে। আর সেটা কাজ করা এই সরকারের নৈতিক কর্তব্য। কারণ ত্রিপুরার সবচেয়ে বুদ্ধিমান লোক, ত্রিপুরার সবচেয়ে বেশি মেহনতি লোক, ত্রিপুরার সবচেয়ে এডুকেটেড লোক যদি কোথাও আছে তো এই আমার সেই সাউথবাসী আছে। আমার সামনে যারা বসে আছে, মঞ্চে যারা বসে আছে, আপনারা আছেন। তো আপনাদের যখন ডেভেলপমেন্ট হবে, আপনাদের ভবিষ্যৎ যখন তৈরি হবে, আপনারা নিশ্চিত পুরো নর্থ ইস্টের ভবিষ্যৎ তৈরি করবেন। নরেন্দ্র ভাই মোদী আপনাদের উপর বিশ্বাস করেছে। ত্রিপুরাতে সাউথবাসী হি পুরো নর্থ ইস্টকে পালন করবে, ত্রিপুরাতে সাউথবাসী হি ত্রিপুরার ভবিষ্যৎ তৈরি করবে। সেই দেশে মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করে চলছেন। বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে হীরা দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু উনি হীরা প্লাস দিয়েছেন। H4 হাইওয়েজ, তো হাইওয়েজের জন্য কত টাকা এসছে ত্রিপুরাতে? এই পর্যন্ত ৩২০০ কোটি টাকা চলে এসছে হাইওয়ের জন্য। হাইয়েস্ট ১২০০ কোটি টাকার উপরে হাইওয়েতে ত্রিপুরাতে এক যুগে কখনো আসেনি। ৩২০০ কোটি টাকা একসঙ্গে চলে এসছে। আর আগামী এই বছরের মধ্যে টোটাল ১১,০০০ কোটি টাকার কাজ হবে ন্যাশনাল হাইওয়েতে ত্রিপুরার। ১১,০০০ কোটি টাকার কনস্ট্রাকশন এবং হাইওয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে আগামী 5 বছরে ত্রিপুরাতে
30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, 30,000 কোটি টাকার। তার সঙ্গে সঙ্গে বন্ধু, যখন চিটাগাং বন্দরগাহ খুলে যাচ্ছে, তখন আমাদের ত্রিপুরা রাজ্যে যেই সিমেন্টের ব্যাগ 400-500 টাকা আমরা কিনি, কমসে কম প্রতি ব্যাগে 50 থেকে 100 টাকা কম হবে বন্ধু। সেই দিশাতে চলছি। সেদিন আমি জিজ্ঞাসা করছিলাম মেঘালয়ে যে পাথরের পার স্কয়ার ফিট কত হয়, বলে মেঘালয়ে 40 টাকা দিয়ে পাওয়া যায়, আমাদের এখানে 130 টাকা 140 টাকা রেট হয়ে যায়। তার কারণ কি মেঘালয় থেকে বাংলাদেশ হয়ে আমাদেরকে আনতে হয়। এই চিটাগাং বন্দরগাহ খুলে গেলে জাহাজে আমরা জাহাজ ভরে এই সাবরুমে নিয়ে আসবো। আর সাউথবাসী পুরো ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য সেই যে চিপস আছে সেটা দিয়ে আমাদের রোডের যে ডেভেলপমেন্ট হবে, বিল্ডিং কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হবে। আগরতলাতে 14 মঞ্জিলা 15 মঞ্জিলা হাইরাইজ বিল্ডিং হবে। ত্রিপুরাতে 5 স্টার হোটেল হতে চলছে। ত্রিপুরাতে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হতে চলছে। আগরতলা এয়ারপোর্ট থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত টুরিস্ট আসবে বন্ধু। ভারতবর্ষের মধ্যে একমাত্র ছোট্ট রাজ্যের মধ্যে কম জায়গাতে যেতে যাওয়ার যে রাস্তা, তার দৈর্ঘ্য কত? আগরতলা এয়ারপোর্ট থেকে 250 কিলোমিটার কক্সবাজার। যদি কোনো টুরিস্ট আসে, 250 কিলোমিটারের মধ্যে এতগুলো ডেস্টিনেশন, আমি জানি না সারা ভারতবর্ষে কোথাও আছে কিনা। আগরতলা থেকে আসবেন তো আগরতলার যে এয়ারপোর্ট, নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আজকে আগরতলার এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে। একবার গিয়ে দেখুন আগরতলার এয়ারপোর্ট, নর্থ ইস্টের সবচেয়ে বেহতরিন এয়ারপোর্ট এই আগরতলায় তৈরি হয়ে গেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট। সেখান থেকে যখন কোনো টুরিস্ট বেরোবে তো উজ্জয়ন্ত প্যালেস দেখবে, ত্রিপুরার সমস্ত ইতিহাস দেখবে। সেম রোডে আগে আসবে, আগে আসার পর আমাদের সিপাহী জলার জু পার্ক দেখবে। সেখানে চশমা বাদর আমাদের আছে, যেটা শুধু ত্রিপুরাতে আর মিজোরামের একটা পার্টে পাওয়া যায়, আর কোথাও ভারতবর্ষে পাওয়া যায় না বন্ধু। সেই সিপাহী জলা দেখার পর একটু আগে যাবে তো নীরমহল দেখবে। নীরমহলে 3 স্টার হোটেল তৈরি হয়ে যাচ্ছে, মানুষ সেখানে থাকতে পারবে। টুরিস্টরা সেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। নীরমহলকে এক নতুন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে। আর নীরমহল দেখার পর আগে ওই রোডে আবার চলে আসবে, ন্যাশনাল হাইওয়ে আগে আসবে তো ছবিমরা চলে যাবে। আগেও ছবিমেরা ছিল, আজকে ছবিমরা লোক জানে, আগে ছবিমরার বিষয়ে জানতো না। ছবিমরা যাবে, ছবিমরাতে আগে ডুম্বুরে চলে যাবে, নারকেল কোন দেখবে, হেলিপ্যাডের ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে আবার ফিরে এই ন্যাশনাল হাইওয়ে আসবে, মাতাবাড়ির দর্শন করবে, মায়ের আশীর্বাদ দিবে, নিয়ে সাউথবাসীর কাছে চলে আসবে, পিলাকের স্থাপত্য চিত্রকলা দেখবে। আর সেখান থেকে মৈত্রী সেতুতে দাঁড়িয়ে সেলফি খিঁচবে। সেলফি খিচার পর বাংলাদেশের কক্সবাজার দেখবে, এশিয়ার সবচেয়ে লংগেস্ট বিচ পরিদর্শন করবে। দেখুন 250 কিলোমিটারের মধ্যে এতগুলি টুরিস্ট প্লেস রয়েছে বন্ধু। ভারতবর্ষে কোথাও আছে কিনা আমি জানি না। আজকে ত্রিপুরা সেই দিশাতে যাচ্ছে। হোটেল ট্যুরিজম একসময় ত্রিপুরাতে আসতে চাইতো না, এখন 5 স্টার গ্রুপ ত্রিপুরাতে আসতে চলছে। কারণ দেখে গেছে ত্রিপুরার ভবিষ্যৎ আছে, ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি গড়ে তুলছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, ত্রিপুরার মানুষের রোজগার বাড়ছে, স্বরোজগারই হচ্ছে। আমাকে কিছুদিন আগে একটি ছেলে দেখা করেছিল, বলে স্যার বায়োফ্লক্সের কারণে যেই কই মাছ 800 টাকা কিলো করে আগরতলা বাজারে কিনতে হতো, এখন কিছুদিন আগে 250-300 টাকা পর্যন্ত কিলো হয়ে গেছে। কই 800 টাকা, কই 250-300 টাকা। আর সঙ্গে সঙ্গে আমার সাউথবাসীকে আমি আরেকটা বিষয় বলতে চাই বন্ধু, এই সরকার গরিবের জন্য কাজ করছে। যেমন মনরেগার ম্যান্ডেট বাড়িয়েছে, আরডির কাজ বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে গরিবের খাওয়া কি? গরিবের খাওয়া মাংস ভাত নয়, মাছ ভাত নয় বন্ধু, গরিবের খাওয়া ডাল ভাত। গরিবের খাওয়া কি? ডাল ভাত। এই সরকার আসার পর একবার ভেবে দেখুন, 2016-তে 17-তে মুসুর ডালের কিলো কত ছিল? 120 টাকা, 130 টাকা। এই সরকার রেশন শপের মাধ্যমে ডাল দেওয়া শুরু করেছে, তো বাজারে ডালের দাম বাড়তে পারেনি। ডালের দাম কত? প্রতি কিলো ডাল কত? মুসুরি ডাল রাজনগরে কত? 1 কিলো ডাল কত? হ্যাঁ, কত টাকা? 90। 17-তে কত ছিল? 16-তে কত ছিল? এই সরকার আসার পর ডালের দাম কমে গেছে কত টাকা? ও বলছে 90 টাকা, মানে
40 টাকা ডালের দাম কমেছে সরকার আসার পর লাগাতার সেই জায়গা দাঁড়িয়ে আছে। গরিবের যাতে লোকসান না হতে, ডালের দাম যাতে না বাড়তে পারে তার কারণে রেশন শপের মাধ্যমে ডাল দিয়ে বাজারকে স্থির করে রেখেছে। ডালের দাম আর ত্রিপুরাতে 130 টাকা হয়নি, 140 টাকা হয়নি, এসে 90 টাকা দাঁড়িয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে চালের দাম এই সরকার আসার পর লাগাতার 2 বছর চালের দাম স্থির ছিল বন্ধু। চালের দাম স্থির ছিল মানে ডালের দামও বাড়েনি, চালের দামও বাড়েনি, কিন্তু এই সরকার এফসিআই এর মাধ্যমে কৃষকের কাছ থেকে প্রকিউরমেন্ট করেছে প্রথম। তার আগে এমএসপি ছিল না ত্রিপুরাতে, মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া যেত না, কারণ কি সরকার প্রকিউরমেন্ট করতে সক্ষম নয়, সরকারের কাছে তার ব্যবস্থা ছিল না। এফসিআই কে বলা হয়েছিল, আমার সরকার আসার পরে এফসিআই বলছে যে আমরা মিলিং চার্জ মাত্র 20 পার কুইন্টালে 20 টাকা দেবো, আর বেশি দেই না আমরা। আজকে रामविलास নেই, स्वर्गीय रामविलास पासवाনের কাছে আমি গিয়ে বললাম, ভাই সাহেব মুझे तो एफसीआई का प्रोक्योरमेंट चाहिए। অফিসাররা বলছে না, হবে না, 20 টাকা করে ত্রিপুরা মিলিং চার্জ দেয় না, তো আমরা করবো না। তাই আমি বললাম ত্রিপুরাতে মিলিং চার্জ কত? ত্রিপুরাতে জিজ্ঞাসা করার পর দেখা গেল ত্রিপুরাতে বড় মিল নেই, ছোট ছোট মিল, মিলিং চার্জ এরা কত চায়? 150 থেকে 200 টাকা চায় প্রতি কুইন্টাল। তখন সরকার সিদ্ধান্ত করেছে যে আপনারা 20 টাকাই দিন, সরকার ভর্তুকি দেবে। ত্রিপুরা সরকার ভর্তুকি দিয়ে 5.5 কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রথমবার 47,000 মেট্রিক টন ধান কেনার ব্যবস্থা এই ত্রিপুরা সরকার, নতুন সরকার করেছে, মোদী সরকার করেছে বন্ধু। আর তার পরিণতি কি হয়েছে? যে 10 টাকা, 12 টাকা, 13 টাকা করে ধান বিক্রি হতো প্রতি কিলো, আজকে ত্রিপুরাতে 17 থেকে 18 টাকার নিচে কোনো কৃষক ধান বিক্রি করে না, কোনো কৃষক ধান বিক্রি করে না। আর যারা বিচলিয়া আছেন তাদেরকেও ধান দেয় না, বলবে অ্যাডভান্স টাকা দিলে ধান দেবো। আগে কি হতো? বিচলিয়াকে গিয়ে বলতো আমার তো 3 কানি ধানের ক্ষেত, সে আপনি কিনা নিয়ে যান। বিচলিয়া বলতো 3 মাস পরে টাকা দিব, এখন দিতাম পারতাম না। এখন কৃষক বলে আমাকে 3 মাস আগে টাকা দাও, তবেই তোমাকে ধান দেবো। সেই জায়গা ত্রিপুরার কৃষকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আর এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট করার কারণে কত টাকা এসছে এই গরিব কৃষকদের কাছে? 86,50 লক্ষের কাছাকাছি, মানে প্রায় 86 কোটি টাকা গরিব কৃষকদের কাছে এসছে বন্ধু, ডাইরেক্ট তার অ্যাকাউন্টে এসছে। সেই কাজ এই সরকার করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে 2,22,000 গরিব কৃষকদের কাছে 6,000 টাকা করে 229 কোটি টাকা গরিব কৃষকদের অ্যাকাউন্টে গিয়েছে। কত? 229 কোটি টাকা। এখানে কোনো ব্যক্তি আছে কি কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা গিয়েছে? হাত তুলুন তো দেখি, হাত তুলুন তো। এই 6,000 টাকা কি কোনো কমিশন দিতে হয়েছে কেন্দ্র সরকারকে? দিতে হয়নি, কিন্তু তার নাম নরেন্দ্র ভাই মোদী। আজকে অন্তিম কৃষক পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী পৌঁছে গেছে। আজকে রাজনগরে দাঁড়িয়ে আমি যখন বলছি যে কিষাণ সম্মান নিধির 6,000 টাকা কে পাচ্ছে, তো সমস্ত কৃষকরা হাত তুলে দাঁড়িয়ে দেখাচ্ছে, তার নাম মোদী সরকার। যেমন কৃষকদের জন্য কাজ করছে, যেমন মনরেগার জন্য কাজ করছে, ভাতার জন্য মাঝখানে বিভ্রান্তি সরানো হয়েছিল যে বিপ্লব দেব সব ভাতা বন্ধ করে দিবে। 40,000 মানুষের কেটে দিয়েছে বন্ধু, তাও কাটেনি, স্কুটিনি করেছে। আর আমার মায়েরা বোনেরা বড় মাত্রা এখানে আছে, আমি আপনাদের নমন করি। ঘর চালানোর সময় মায়েরা আপনারা হিসাব করেন না, আমার ছেলে কতটা খেয়েছে, মেয়ে কতটা খেয়েছে, তার কটা বুক কিনতে হবে, কটা খাতা কিনতে হবে, কটা কলম কিনতে হবে, তার আপনি হিসাব নিকাশ করবেন না? মাসে কত টাকা খরচ হবে তার হিসাব নিকাশ হয় না? ব্যাংকে কত টাকা রাখবেন তার হিসাব নিকাশ হয় না? তো সরকারের দায়িত্ব ছিল না যে দেখার জন্য, স্ক্রুটিনি করার জন্য? 1800 মরা মানুষ ভাতা পেত, মৃত ব্যক্তি, তো তার স্ক্রুটিনি করে কাটার দরকার নয়? তার স্ক্রুটিনি করে কাটার দরকার নয়? সে কাজটা করা উচিত হয়েছে কি? সে কাজটা করেছি, ভুল করেছি আমি? 1800 মৃত ব্যক্তি ভাতা পাচ্ছে। আমি চাইছি মৃত ব্যক্তির ভাতা বন্ধ করে যে জীবিত ব্যক্তি আছে তাকে দেওয়ার জন্য। আর মৃত ব্যক্তিকে প্রেতাত্মাকে ভাতা দেব? প্রেতাত্মাকে কেন ভাতা দেব বন্ধু? দিব জীবিত মাকে দেব, জীবিত বাবাকে দেব, গরিব যে বুজুর্গ আছে তাকে দেব।
যে আমার বিধবা বোন আছে তাকে দেব, মৃত ব্যক্তিকে দেওয়া হতো। গভর্নমেন্ট এমপ্লয়ি ওই বাড়ির মধ্যে হয়তোবা ভাতা যখন পেয়েছে তখন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল না, পরবর্তী সময় সরকারি চাকরি হয়ে গেছে। নিয়ম আছে যেই ঘরে সরকারি এমপ্লয়ি হয়ে যায় তখন সেই ঘরের ভাতা সারেন্ডার করতে হয়, কাটতে হয়, কিন্তু সেগুলি কাটিনি। সরকারি চাকরিও করছে, ভাতাও নিচ্ছে। আর গরিব কোনো মহিলা, তার ঘরে সরকারিও চাকরি নেই, ভাতাও নেই, আর এক ঘরে ভাতাও পাচ্ছে, সরকারি চাকরি করছে। এই সরকার স্কুটিনি করে সেগুলো বের করেছে, সেগুলো কেটে দিয়েছে, পারবে না। বিধবা ভাতা 305 জন আমার বোন এমন আছে যার রিম্যারেজ হয়ে গেছে, আবার বিবাহ হয়ে গেছে, সে বিধবা ভাতা নিচ্ছে। 305 জন বোন আমার। যদি আমার সেই রিম্যারেজ করা বোন যদি না নিতেন তাহলে সে ভাতাটা কে পেতে পারতো? প্রকৃত 305 জন যে গরিব বিধবা বোন আমার আছে এরা পেতে পারত 1000 টাকা। এই সরকার কি সেগুলো কেটে ভুল করেছে? আর তার সঙ্গে সঙ্গে 11,000-এর কাছাকাছি ভাতা যারা এপিএল ভুক্ত আছে তাদেরও ভাতা কেটে গেছে। কিন্তু সেই কারণ কি কারণে কেটেছে আমি আজকে রাজনগরের ময়দানে বলবো। সেটা কেটেছে কিসের জন্য? সেটা কেটেছে যে এপিএল যারা আছে তারা এনএসএপি মানে কেন্দ্র সরকারের যে ভাতার নিয়ম আছে, কেন্দ্র সরকারের ভাতার নিয়ম আছে, যারা বিপিএল এবং অন্তোদয় তাদেরকেই ভাতা দেবে, এপিএলদেরকে দেওয়া যাবে না। কিন্তু ত্রিপুরা সরকারের 2017-এর একটা নোটিফিকেশন আছে, ত্রিপুরা সরকার 1 লাখ টাকার নিচে ইনকাম কোনো এপিএল ভুক্ত পরিবারকে ভাতা দিতে পারে, তার ব্যবস্থা স্টেট স্কিমে আছে। কিন্তু তাদেরকে স্টেট স্কিমে দেওয়া হয়নি, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে 8,000-এর উপরে সেন্ট্রাল স্কিমে দিয়ে দেওয়া হয়েছে ভাতা। আর যেই কারণে স্কুটিনি করতেই, কারণ সেন্ট্রাল স্কিমে এপিএলরা পেতে পারে না, তাদের ভাতা কেটে গেছে। কিন্তু এই সরকার এখন নির্ণয় করেছে আগামী 15 আজ শুরু হয়ে গেছে, 15 ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আবার স্কুটিনি হবে, আবার সবাইকে মৌকা দেওয়া হবে, 29,000 মানুষকে মৌকা দেবে। এবং এপিএল এ যারা ভাতা কেটে গেছে, যারা এপিএল এ ভাতা কেটে গেছে, কেন্দ্রের নিয়ম অনুসারে তারা ভাতা পেতে পারে না। এই সরকার নির্ণয় করেছে এই 8,000-এর উপরে যারা ভাতা কেন্দ্র সরকারের কাছ থেকে অবৈধভাবে পেত, তাদেরকে বৈধ করে স্টেট স্কিমে এনে এই সমস্ত লোকেদেরকে আবার ভাতা দিয়ে দেওয়া হবে। সেই দিশাতেই সরকার কাজ করছে বন্ধুরা। তাই বন্ধুরা, ভাতা হোক আর সরকারি এমপ্লয়ীদের 7 পে স্কেল হোক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক, হাই রাইজ বিল্ডিং হোক, এসইজেড হোক, মৈত্রী সেতু হোক, চিটাগাংয়ের বন্দরগাঁও হোক, ট্যুরিজমের ডেভেলপমেন্ট হোক, ছবি মেলা হোক, এডুকেশন হোক, প্রত্যেকটি সেক্টরে সরকার কাজ করছে। তার সঙ্গে সঙ্গে 22 করোড় কুয়েত সরকার ধরেনি, ত্রিপুরার 22 করোড় দিয়ে বিস্কিট তৈরিয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে, রাষ্ট্রপতির কাছে এটা চলে গেছে বন্ধু। ত্রিপুরার 22 করোড় চলে গেছে, যেটা জনজাতিদের মূল খাদ্য। আজকে সেই 22 করোড় প্রধানমন্ত্রীর হাতে চলে গেছে, গৃহমন্ত্রীর হাতে চলে গেছে। ত্রিপুরার কুইন পাইনাপল আমরা আগেও ত্রিপুরাতে আনারস দেখেছি, আগেও কুমারঘাটে আনারস হতো, রাজনগরে আনারস হতো, কিন্তু সেই আনারস কোনোদিন প্রধানমন্ত্রীর হাতে যায়নি, রাষ্ট্রপতির হাতে যায়নি, দুবাইয়ের বাজারে যায়নি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাবলিং ইনকাম, সেই দিশাতে আমরা কাজ করেছি। তো ত্রিপুরার আনারস দুবাইতে চলে গেছে, প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে, গৃহমন্ত্রীর কাছে চলে গেছে, রাষ্ট্রপতির কাছে চলে গেছে। আর আমার কাছে ফোন আসে কি যে তো বহু সুস্বাদু আনারস, কিন্তু এই আনারস তো আগেও ছিল, কিন্তু সেই আনারসের মার্কেটিং করা হয়নি। আজকে ত্রিপুরার যে সেন্টেন্ট লেবু কমলপুরে এলাইচি লেবু আমেরিকার বাজারে আমরা পাঠিয়েছি। যদি সেই আমেরিকান কোম্পানি পছন্দ হয় তো ত্রিপুরা থেকে সেই সেন্টেড লেবু কোথায় যাবে? আমেরিকান বাজারে যাবে, সেখানে বিক্রি হবে। সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধুরা। অর্গানিক ক্ষেত্রে নর্থ ইস্ট পুরো এরিয়া लगभग অর্গানিক সেক্টর রয়েছে, কিন্তু তার সার্টিফাইড হচ্ছিল না। বিগত সরকার, এই সরকার আসার পর 6,000 হেক্টর জমিন অর্গানিক যে সার্টিফিকেশন করে দেওয়া হয়েছে, আরো 15,000 জমিন অর্গানিক করার রাস্তাতে চলছে। এবং আমাদের যে কুইন পাইনাপেল এবং কিউ পাইনাপেল
এগুলো সম্পূর্ণরূপেই অর্গানিক রয়েছে, কিন্তু এর সার্টিফিকেশন লাগবে, কারণ আনারস ক্ষেতের মধ্যে কেউ ইউরিয়া সার দিতে যায় না বন্ধু, আপনি আপে টিলার মধ্যে হয়, এটা সম্পূর্ণ অর্গানিক। আর যখন অর্গানিক সার্টিফিকেট হয়ে যাবে যে আনারস 20 টাকা বিক্রি হচ্ছে, সেই আনারস দুনিয়ার বাজারে 100 টাকা বিক্রি হবে, সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধু। আমি আশা করি আমার নজওয়ান ছেলেমেয়েরা বায়োফ্লক্স হোক, স্বনির্ভর যে প্রধানমন্ত্রী যে নারা ভোকাল ফর লোকাল, সেই দিশাতে কাজ করছে। আজকে অঙ্গনবাড়ি দিদি, আশা কর্মী আগে সিনথেটিক শাড়ি পরতেন, বাইরের শাড়ি পরতেন, এখন ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে শাড়ি তৈরি করবে সেটাই পরবে। বড় মাত্রায় আমার এসএসজি গ্রুপের বোনদের রোজগার হবে, ত্রিপুরার মানুষের রোজগার হবে, এবং সেটা মনরেগা ক্ষেত্র হোক আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক, প্রত্যেকটা দিশাতে এই সরকার কাজ করছে বন্ধু। আমি তার জন্য আজকে সাউথবাসীর সামনে তুলে ধরলাম বন্ধুরা। সাউথবাসী বহুকাল ডিপ্রাইভ হয়েছে, এত কিছু থাকার পর, এত পরিশ্রমী, কিন্তু সাউথকে সবসময় দূরে ঠেলে দেওয়া হয়েছে। আজকে নরেন্দ্র ভাই মোদী সাউথবাসীকে চিনে গেছে, তার জন্য আমি প্রথমেই দাঁড়িয়ে আপনাদেরকে প্রণাম করেছি। আমি ছোটবেলায় মার কাছ থেকে শুনতাম যে সাউথের লোকেরা সবার আগে সবচেয়ে বেশি যে মাস্টার ডিগ্রি যদি কোথাও এসেছে সেটা এই সাউথে এসছে। সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমান লোক, সরকারি অফিসে যদি যেতাম তো দেখতাম যে সব অফিসের মধ্যে সাউথের লোক থাকবেই থাকবে। সাউথের লোক একদিকে শিক্ষিত, একদিকে পরিশ্রমী, আবার দেখা যেত অফিসের সময় অফিস করতো, পরবর্তী সময় এসে ক্ষেতের মধ্যে জমিন করতো বন্ধু। সাউথ সেই দিশাতে কাজ করছিল, কিন্তু সাউথকে মূল্যায়ন করা হচ্ছিল না। আজকে নরেন্দ্র ভাই মোদী সরকার, নতুন সরকার সাউথকে মূল্যায়ন করেছে। সাউথবাসীকে আমি আবারও বিনম্র প্রণাম জানাই যে বহুকাল আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে, আজ আর অন্যায় হবে না। আজ আপনারা অন্নদাতা হয়ে গেছেন, শুধু ত্রিপুরার জন্য নয়, পুরো নর্থ ইস্টের জন্য দুয়ার করে দিয়েছেন। পুরো নর্থ ইস্টবাসী আপনাদের জয় জয়কার করবে। আর আমি আশা করি আপনাদের যে বুদ্ধিমত্তা সেটা পুরো নর্থ ইস্টের রোজগারের সুন্দর পথ খুলে দিচ্ছে। আমি এই কার্যক্রমে আমাকে আমন্ত্রণ করার জন্য স্বাস্থ্য দপ্তরকে এবং আমাদের স্থানীয় বিধায়ক সুদন দাস মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই যে ওনার ক্ষেত্রেতে এসছি, ওর উনি মঞ্চে আছেন। আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর তার সঙ্গে সঙ্গে এই কার্যক্রম যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাউথকে এগিয়ে নিয়ে যান। জয় সাউথ, জয় নরেন্দ্র মোদী।